হচ্ছে পিরিয়ডিক। এক সেকেন্ড আসছে। তাহলে শুরু করি। এখানে তোমার পিরিয়ডিক মোশনের শুরুতে কিছু ডেফিনেশন, ইন্ট্রোডাকশন দেওয়া আছে, তাহলে এগুলো তোমার লাগবে। এরপরে পিরিয়ডিক মোশনের মধ্যে দুইটা টাইপ আবার দেয়া আছে। একটা হচ্ছে স্পেশিয়াল এন্ড আরেকটা হচ্ছে টেম্পোরাল। স্পেশিয়ালটা হচ্ছে যে আমাদের পিরিয়ডিক মোশনের মধ্যে কিছুটা আছে। আচ্ছা, প্রথমে টেম্পোরালটা দেখুন। টেম্পোরালটা হচ্ছে একটা সার্টেন টাইম পর পর রিপিট হবে, তাহলে সেটা হচ্ছে টেম্পোরাল। এটা একটা এক্সাম্পল হতে পারে যে তোমার ইয়ার 360 ডেজ পর পর তোমার একটা করে ইয়ার টার্ন হচ্ছে, বা 30 ডে পর পর একটা করে মান্থ চেঞ্জ হচ্ছে, তাহলে অলমোস্ট 30 ডে। তাহলে এটা হচ্ছে টেম্পোরাল পিরিয়ডিসিটি। আর আরেকটা যেটা বললাম সেটা হচ্ছে যে আমাদের লেন্থ বরাবর যে পিরিয়ডটা, যেমন তোমার হতে পারে মাইলস্টোন। মাইলস্টোন বলতে রাস্তার সাইডে যে স্টোন গুলো মাইলস্টোন দেয়া থাকে, সেগুলো কি 1 কিলোমিটার বা 1 মাইল পর পর দেয়া থাকে। তাহলে সেগুলো একটা সার্টেন ডিস্টেন্স পর পর হচ্ছে, তাহলে সেটা হচ্ছে স্পেশাল পিরিয়ডিসিটি। এই দুটো বুঝতে পারছো? ডিস্টেন্স দাঁড়া, ইন্টারভাল পর পর এটা একটা, একটু আর একটা টাইম ইন্টারভাল। স্পেশালটা বললাম যে এখানে তোমার স্পেশালি একটা লেন্থ পর পর যে বারবার রিপিটেশনটাও ঘটে। আর এটা যদি ডেফিনেশন দেখো তাহলে দেখবা যে ইফ দ্য মোশন অফ এ বডি রিপিটস ইটস ইন সাচ এ ওয়ে দ্যাট ফর পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল ইট ক্রসেস এ পার্টিকুলার পয়েন্ট। সো পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল পর পর পার্টিকুলার পয়েন্টকে সেম ডিরেকশনে আমাদের ক্রস করবে, তাহলে এটা হচ্ছে স্পেশাল। আর টেম্পোরালটা হচ্ছে পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল পর পর, মানে এখানেও টাইম ইন্টারভ্যাল, তবে এখানে ডেফিনেশন তো দেখো, আফটার এ পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল দ্যাট acquires the same value then that is called temporal periodicity, means এখানে তোমার টাইম ইন্টারভ্যাল পর পর। তাহলে এক্সাম্পল দিয়ে তুমি ভালো বুঝতে পারবে। এটা হচ্ছে স্টোন, এন্ড টেম্পোরালটা হচ্ছে বার্থডে বলতে পারো। বার্থডে কি 1 ইয়ার পর পর আসতেছে, ঠিক আছে। হুম। এরপরে আমাদের যে পিরিয়ডিক মোশনের ডেফিনিশনটা অনেক ইম্পর্টেন্ট। এই ডেফিনিশনের মধ্যেই এই মোশনের কিছু ক্যারেক্টারিস্টিক দেওয়া আছে। If the motion of a particle of a body in such a way that it crosses from the same direction a particular point, means যদি আমরা একটা পেন্ডুলাম দিয়ে বুঝি, তাহলে এই পেন্ডুলামটা ও থেকে এতে গিয়ে অনেক বি ক্রস করে এতে যাচ্ছে, তাহলে এটা একটা পার্টিকুলার পয়েন্ট, অর্থাৎ বি পয়েন্টটাকে ক্রস করতেছে। ইট ক্রসেস ফ্রম দ্য সেম ডিরেকশন এ পার্টিকুলার পয়েন্ট ইন দ্য পাথ অফ দ্য মোশন অ্যাট রেগুলার টাইম ইন্টারভ্যাল। এখন যখন এইদিকে যাচ্ছে, এরপরে আবার এখান থেকে যদি আমরা টাইম কাউন্ট করে শুরু করি, দিকে আসবে আবার একটা সার্টেন টাইম পরে দিকে আবার এই সাইড দিয়ে ক্রস করবে। এটা যদি তোমার টাইম পিরিয়ড
5 সেকেন্ড হয়, তাহলে এটা মনে করো এখান থেকে 1 সেকেন্ডে এখানে আসলো। তাহলে 1 সেকেন্ড পরে যেহেতু এখানে এভাবে ক্রস করতেছে, আবার 6 সেকেন্ড পরে এটা আবার ওই একই সাইডে একই ডিরেকশনে ক্রস করবে। তাহলে একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল পর পর এটা একই ডিরেকশনে ক্রস করতেছে, সো ইট ইজ এ পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? হুম। ওকে। এরপরে, আচ্ছা, পিরিয়ডিক মোশনের সাথে, আচ্ছা, এর সামনে আমাদের যেগুলো লাগবে অসিলেশন, ভাইব্রেশন, এগুলো অসিলেশন আর ভাইব্রেশনের মধ্যে স্লাইড ডিফারেন্স আছে। তোমার যদি ফ্রিকোয়েন্সিটা অনেক হাই হয় তাহলে সেটাকে আমরা বলতেছি ভাইব্রেশন, আর আদারওয়াইজ ইট ইজ অসিলেশন। এরপরে আমাদের এই চ্যাপ্টারে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। আচ্ছা, হারমোনিক মোশনের ডেফিনেশনটা কি জানো? না। আচ্ছা, হারমোনিক মোশন ওয়ান কাইন্ড অফ পিরিয়ডিক মোশন। তাহলে অল পিরিয়ডিক মোশন আর হারমোনিক মোশন, all harmonic motion are periodic motion, but all periodic motion are not harmonic motion. তাহলে হারমোনিক মোশনটা হচ্ছে যে টাইম পিরিয়ডের হাফ সাইকেল যাবে এক সাইডে একটা ডিরেকশনে, আর বাকি হাফ সাইকেল যাবে অপোজিট ডিরেকশনে। বুঝতে পারছো? তাহলে টাইম হুম। পিরিয়ডটা হচ্ছে যে একটা ফুল সাইকেল কমপ্লিট করতে যে টাইম, সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তাহলে এটা হচ্ছে ফুল সাইকেল। আর আমাদের হারমোনিকের ডেফিনেশন কি আছে? এখানে হাফ সাইকেল যাবে ওয়ান ডিরেকশনে, আন্দার হাফ সাইকেল অপোজিট ডিরেকশনে যাবে। তাহলে এই টাইপের মোশনকে বলা হচ্ছে হারমোনিক মোশন। তাহলে হারমোনিক মোশনে অবশ্যই একটা টাইম পিরিয়ড থাকবে। তাহলে হারমোনিক মোশন গুলো অবশ্যই পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? হুম। এরপরে আছে সিম্পল হারমোনিক মোশন। এসেছেন, সিম্পল হারমোনিক মোশনটা নিয়েই আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। সিম্পল হারমোনিক মোশনে যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে হারমোনিক মোশনে কোন একটা পার্টিকেল এর মোশন এমন হবে যে তার এক্সিলারেশন হবে তার ডিস্টেন্সের প্রপোর্শন। এক্সিলারেশন প্রপোর্শনাল টু ডিস্টেন্স, এন্ড এই প্রপোর্শনালটা অপোজিটলি, তাহলে ইন ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স। এটাই এর ডেফিনেশনের মধ্যে পড়ে, বা এটা একটা এর ক্যারেক্টারিস্টিক্স। অথবা আমরা এর ডেফিনেশনটা আরেকভাবে বলতে পারি যে এক্সিলারেশন হচ্ছে যে ডিসপ্লেসমেন্টের অপোজিট, প্রপোর্শনাল এন্ড অপোজিট ডিরেকশন। নেগেটিভ সাইন দ্বারা আমরা মূলত অপোজিট ডিরেকশনকেই বোঝাচ্ছে। ঠিক আছে? হুম। আচ্ছা, তাহলে সিম্পল হারমোনিক মোশনের যেটা ডেফিনেশন, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এফ এ ইজ প্রপোর্শনাল টু এফ, সো এফ ও হবে ডিসপ্লেসমেন্টের প্রপোর্শনাল, আর এটা হবে অপোজিট ডিরেকশন। ক্লিয়ার? হ্যাঁ। এর একটা এক্সাম্পল হচ্ছে স্প্রিং। স্প্রিং এর মতো। তাহলে স্প্রিং এ মনে করো একটা স্প্রিং ঝুলানো আছে, আর এই স্প্রিং এর নিচে একটা চ- দেয়া আছে, যেটা ওয়েট হচ্ছে ডাব। এখন এটা এই অবস্থায় যদি তুমি ছেড়ে দাও, এটা কি এই অবস্থায় একটা ইকুইলিব্রিয়াম
তৈরি করে ব্যালেন্স হয়ে থাকবে না? হুম। তাহলে ব্যালেন্স যদি হয়, আমরা কি বলতে পারি যে স্প্রিং তো অপোজিট ডিরেকশনে একটা ফোর্স ক্রিয়েট করবেই, কারণ ও এই বস্তুটাকে কি টেনে ধরে থাকবে। তাহলে একটা অপোজিট ফোর্স তৈরি করবেই, যেটা আবার ওয়েট কে নেগলেক্ট করে দিবে। সো আমাদের নেট ফোর্স হয়ে যাবে জিরো। বুঝতে পারছো এটা? হ্যাঁ। তাহলে আমরা এফ এস কে এখানে, ডাব্লু হচ্ছে নেগেটিভ এফ এস, আর স্প্রিং এর যে ফোর্স সেটাকে তো আমরা জানি যে সেটা হচ্ছে কে এক্স। তাহলে আমরা বলতে পারি এম জি ইকুয়াল নেগেটিভ কে এক্স, যেটা এখানে নেগেটিভ এফ এক্স যেহেতু, সেহেতু চলে আসতেছে এম জি ইকুয়াল কে এক্স। কোথাও না বুঝলে সাথে সাথে বলবা। আর এখান থেকে আমরা এটা এখান থেকে আর কি দেখতে পারতেছো যে জি এর ডিরেকশন কি নিচের দিকে, আর এর যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট বলতে এটা আসলে এই ফোর্সটা আসলে কি উপরের দিকে কাজ করতেছে না? তাহলে জি, জি এর জায়গায় যদি আমরা এ লিখি, এ ইজ প্রপোর্শনাল টু নেগেটিভ এক্স, মানে হ্যাঁ। ডিরেকশন চিন্তা করলে এই নেগেটিভ সাইনটা চলে আসে। আচ্ছা, এরপরে আমাদের যদি স্প্রিং এর কয়েকটা পয়েন্ট দিয়ে দিই। মনে করি স্প্রিংটা আগে ছিল ও পয়েন্টে স্টেবল, বস্তুটা দেওয়ার পরে এটা চলে আসলো এ পয়েন্টে, আর এটা বি দিই, এটা ইকুইলিব্রিয়াম আছে ও, ও পয়েন্টে ইকুইলিব্রিয়াম। এখন আমরা যদি এই স্প্রিংটাকে এ পর্যন্ত টেনে ছেড়ে দিই, তাহলে এখানে একটা অসিলেশন তৈরি হবে না? হুম। তাই ও পয়েন্টটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট। ও থেকে যদি আমরা এ তে বা নিচের দিকে একটু টেনে ছেড়ে দেই, তাহলে এখানে যে নেগেটিভ একটা এক্সিলারেশন তৈরি হবে, সেটা অপোজিট ডিরেকশন, নেগেটিভ এক্সিলারেশন বা ডিসিলারেশন যেটাই বললাম, ডিসিলারেশন হবে। এটা কি বুঝতে পারছো? না। কারণ কারণ এখানে তা আমরা যখন এটাকে টেনে ছেড়ে দিব, আপনার ফলে একটা ভেলোসিটি পাবো, কিন্তু ভেলোসিটিটা হুম। তো এক সময় গিয়ে জিরো হবে, তাই না? হুম। ভেলোসিটি কিসের জন্য জিরো হয়? ভেলোসিটি কমে যায় কিসের জন্য? ডিসিলারেশন, তাই না? আমরা টেনে একটা ভেলোসিটি দিচ্ছি, সেই ভেলোসিটিটা একটা সময় গিয়ে থেমে যাচ্ছে, তাহলে ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে। ভেলোসিটি জিরো হওয়া মানে সেখানে একটা ডিসিলারেশন অবশ্যই আছে। আর এই এক্সিলারেশনের ডিরেকশন উপরের দিকে, বা ডিসিলারেশনটা অপোজিট দিকে। এটা বুঝতে পারছো কি? হ্যালো? হ্যালো, শুনতে পাচ্ছো? আচ্ছা, এখানে এখানে যে একটা ডিসিলারেশন আছে সেটা বুঝতে পারছো? হুম। আচ্ছা, ডিসিলারেশন মানে এক্সিলারেশন ডিরেকশন হচ্ছে উপরের দিকে, বা ডিসিলারেশন বা অপোজিট দিকে আর কি, যে ভেলোসিটির অপোজিট দিকে, তাই না? তার মানে উপরের দিকে এক্সেলারেশন। এখন এরপরে এই স্পিনটা এতে নিয়ে যাওয়ার পরে ছেড়ে দিলে, ও আবার ইকুইলিব্রিয়াম পার করে আবার বি পয়েন্টে চলে যাবে, কারণ একটু তোমার স্লাইটলি এটা ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে বি পয়েন্টে চলে যাবে। বি পয়েন্টে গিয়ে আবার থেমে যাবে, আবার ও এ পয়েন্টে চলে যাবে। তাহলে এ বি এভাবে ও কে আমাদের ভাইব্রেট করতে থাকবে বা অসিলেট করতেই থাকবে, তাই না? না, এক সময় তো থামবে। এক সময় থামবে, সেটা হচ্ছে ফ্রিকশনের জন্য। যদি তুমি ফ্রিকশন না রাখো, তাহলেও এভাবে না, মানে ইকুইলিব্রিয়ামে আসবে না এক সময়। ইকুইলিব্রিয়াম। হ্যাঁ, এখানে তোমার, আমরা যদি স্প্রিংটাকে এভাবে
ভার্টিক্যালি রাখি তখন ইকুইলিব্রিয়ামে আসবে, কারণ এখানে একটা অপোজিট জি থাকবে। কিন্তু যদি তুমি এভাবে এটাকে রাখো তাহলে, আচ্ছা, এটাকে দেয়াল, তাহলে এটাকে যখন তুমি একবার টেনে ছেড়ে দিবা তখন ও সিলেক্ট করতেই থাকবে, করতেই থাকবে। যদি তুমি এখানে ধরে নাও যে ফ্রিকশনটা জিরো, ফ্রিকশন জিরো হলে ও অসিলেট করতেই থাকবে। ওকে। আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা কি বলতে পারি যে যখন আমাদের এ ও এ ও থেকে এ ডিরেকশনের জন্য এক্সিলারেশনের ডিরেকশন কি, ও এর দিকে। হুম। এ পয়েন্টে যখন, তখন এক্সিলারেশন ডিরেকশন ও এর দিকে। এরপরে বি পয়েন্টে আবার দিকে থামতেছে, থামার কারণ কি, তখন এক্সিলারেশন নিচের দিকে। তার মানে এক্সিলারেশন অবশ্যই মানে অবশ্যই সবসময় আমাদের ও পয়েন্টের ডিরেকশনে থাকবে। আমরা এটাকে বলি যে এক্সেলারেশন অলওয়েজ আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্টের দিকেই থাকবে একটা সিম্পল হারমোনিক মোশনে। ক্লিয়ার এই পর্যন্ত? হুম। আচ্ছা, এরপরে তাহলে ও পয়েন্টটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পয়েন্ট, আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আমাদের ও পয়েন্ট থেকে বাইরের দিকে। ডিসপ্লেসমেন্ট কি, ইকুইলিব্রিয়াম থেকে বাইরের দিকে। হুম। আর আমাদের এক্সেলারেশন কি, ও পয়েন্টের ডিরেকশন, তাই না? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে এক্সেলারেশনটা ডিসপ্লেসমেন্টের ডিরেকশনের অপোজিটে। এরপরে এখন আমাদের ও পয়েন্টে ভেলোসিটি হচ্ছে ম্যাক্সিমাম, আর এ বি পয়েন্টে এক্সিলারেশন হচ্ছে ম্যাক্সিমাম। এটা আমরা কিভাবে বুঝবো? কারণ এ বা বি পয়েন্টে তোমার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হলে আমাদের হিউজ একটা চেঞ্জ। কারণ তুমি দেখো এখন যদি চিন্তা করি, চিন্তা করো যে নিউমেরিক্যালি যদি তোমাকে বোঝাই, তাহলে -5 আর -10 কোনটা বড়? -5। ম্যাক্সিমাম। এখন -5 থেকে তোমার যদি, আচ্ছা, 5 থেকে জিরোতে যে চেঞ্জ সেটা হচ্ছে -5 বলতে পারো, বা 0 থেকে 5 এর চেঞ্জ হচ্ছে 5। কিন্তু 5 থেকে যদি আমরা -5-এ যাই তখন চেঞ্জ কি? -10, 10। হুম। -10। তার মানে আমাদের -10টা হচ্ছে ছোট। আমাদের এখানে যদি ভ্যালু নিয়ে চিন্তা করি তাহলে এই যে এই চেঞ্জটা কি, চেঞ্জটাই হচ্ছে হিউজ চেঞ্জ, হচ্ছে না? হুম। +5 থেকে -5-এ যাওয়াটাই হিউজ চেঞ্জ। 5 থেকে 0-তে যাওয়াটা একটু চেঞ্জ হয়, কিন্তু চেঞ্জটা অত বড় না। তাহলে ও বিন্দুতে কি হচ্ছে, ওতে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ভেলোসিটিটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে, কিন্তু সেখানে এক্সিলারেশন জিরো হয়ে যাচ্ছে। আর যখন আমাদের এ আর বি পয়েন্টে, তখন কি ভেলোসিটি জিরো, মানে ওখানে গিয়ে থেমে গিয়ে ব্যাক করতেছে। ভেলোসিটি জিরো হয়ে যখন ব্যাক করে, মানে ভেলোসিটির ডিরেকশন যখন চেঞ্জ করবে, তখন সেই চেঞ্জটা হবে হিউজ। তার মানে সেখানে এক্সিলারেশনটা হবে হিউজ। এটা কি ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এ আর বি পয়েন্টে ম্যাক্সিমাম, এন্ড ও পয়েন্টে ভেলোসিটি, আর অপোজিটলি ও পয়েন্টে এক্সিলারেশন জিরো, এ বি পয়েন্টে ভেলোসিটি জিরো। এখন দেখো আবার এটার সাথে ডিসপ্লেসমেন্টের রিলেশন। আমাদের বি পয়েন্ট এটা, ও পয়েন্ট ছিল এটা,
ডিসপ্লেসমেন্ট দেখো, এ থেকে ওতে ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম, তাই না? হুম। তাহলে তোমার যখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, তখন এতে আমরা কি দেখলাম যে এতে এক্সেলারেশন ম্যাক্সিমাম, ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম হলে এক্সেলারেশনও ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি যে এ ইজ প্রপোর্শনাল টু এক্স ইন্টু ডিরেকশনের জন্য নেগেটিভ। এটা বুঝতে পারছো? হুম। ওকে। এখন সিম্পল হারমোনিক মোশনের কিছু প্রপার্টি। এক নম্বর প্রপার্টি হচ্ছে, এটা হলো পিরিয়ডিক মোশন। দুই নম্বর হচ্ছে এটা হারমোনিক মোশন। তিন নম্বর হচ্ছে এক্সেলারেশনটা হচ্ছে প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট ইন অপোজিট ডিরেকশন। এন্ড ফোর্থ হচ্ছে এখানে এটা হচ্ছে লিনিয়ারলি চেঞ্জ, মানে এর যে ডিরেকশনটা সেটা হবে লিনিয়ার। এগুলো এর প্রপার্টি। এখন দেখি আমরা ইফ ইকুয়াল আমরা কি জানি, এম এ, এরপরে এম কে আবার ডিভি ডিটি লিখতে পারি, আবার ভি কে আবার কে ডিএক্স বাই ডিটি লিখতে পারি না? তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো? um এক্স এর উপর স্কোয়ার কেন? আচ্ছা, ডিএক্স, এটাকে আবার নিউটন এভাবে লিখতো, একই কথা, মানে ডাবল ডেরিভেটিভ হচ্ছে ডাবল ডট। Again, A is proportional to F is proportional to negative x, because A is proportional to negative x. So এখান থেকে আমরা বলতে পারি F is equal negative kx। একটা k হচ্ছে তাহলে স্প্রিং কনস্ট্যান্ট। আর F কে আমরা কি দেখলাম আপনি? আর এটাকে যদি আমরা m টাকে ডিভাইড করে এই সাইডে নিয়ে আসি, তুমি কি এই পর্যন্ত বুঝতে পারছো? এই পর্যন্ত বুঝতে পারছো? হুম, বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা আমাদের অনেক সময় কাজে লাগে। এখন এই ইকুয়েশনে আমাদের এক্স এর, এটা তো ইকুয়েশন, এখন এই ইকুয়েশন সলভ করলে আমরা এক্স এর একটা ভ্যালু পাবো, তাই না? তাহলে এই এক্স এর ভ্যালুটা হচ্ছে ডিসপ্লেসমেন্টের ফাংশন। এটা ডাবল ডেরিভেটিভ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন কে সলভ করার কিছু মেথড আছে। ওইদিকে না গিয়ে আমরা ধরে নিচ্ছি লেট এক্স ইকুয়াল সাইন ওমেগা। এটা যদি এটা যদি আমাদের এটা থেকে যদি আমরা এই ফর্মুলাটা ডিফাইন করতে পারি, তার মানে আমাদের এই ধরে নেওয়াটা সঠিক, তাই না? হুম। কারণ মনে করো এক্স স্কোয়ার এক্স স্কোয়ার 5x প্লাস 6 ইকুয়াল 0, যদি এক্স এর ভ্যালু আমরা 3 ধরে নেই, আর এটা যদি এখানে ইনপুট করি, তাহলে এটা আমাদের কি ভ্যালিড হয়ে যাচ্ছে না?
তাহলে এক্স এর ভ্যালু থ্রি যদি ইনপুট করার পরে এটা ভ্যালিড হয়, তার মানে এক্স এর ভ্যালু থ্রি ধরাটা আমাদের ভ্যালিড। সিমিলারলি আমরা এখানে এক্স এর একটা ভ্যালু ধরতেছি, এগুলো যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? কিন্তু ডিফারেন্সিয়েশন খুব সফল। অ্যান্সার বলো, কত হবে না? এরপরে এটা যদি আরেকবার ডিফারেন্সিয়েশন, পজিটিভ ডিফারেন্সিয়েশন করলে কি হয়? মাইনাস সাইন। আর ওমেগা স্কয়ার একটা বাইরে চলে আসবে। আর এ সাইন ওমেগা থেকে আবার আমরা এক্স লিখতে পারি। তাহলে আলটিমেটলি এখান থেকে বলতে পারি যে ওমেগা স্কয়ার, এখানে দেখো আমরা যদি এই দুটো কম্পেয়ার করি, যে যেটা চলে আসে সেটা হচ্ছে স্কয়ার এক্স প্লাস কে বাই এম। এটাকে আমি ইকুয়েশন নাম্বার ওয়ান, ফর্ম ওয়ান। আমরা এখানে জাস্ট ডি স্কয়ার এক্স বাই ডিটি স্কয়ার এর ভ্যালু বসাই দিচ্ছি। ওমেগা স্কয়ার ইকুয়াল কে বাই এম। একটু বুঝতে পারছো? হুম। Again from, so that is square x plus a by m কে আমরা ওমেগা স্কয়ার লিখতে পারি জিরো। সো জিরো ইকুয়াল জিরো। দেন আমরা যেটা বলতে পারি যে এক্স ইকুয়াল সাইন ওমেগা টি প্লাস ডেল্টা এল। ঠিক আছে? আহ, এটা কি আদৌ প্রুফ হয়? কারণ বাম হ্যাঁ। সাইডে তো আমরা ধরেই নিছি যে এটা প্লাস এটা ইকুয়ালস টু জিরো। কোনটা? কোন লাইনের? এই লাইনের কথা বলতেছো? হ্যাঁ। না, এটা আসলে ধরে নিই আমরা। এই যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর ভ্যালু কি, এটা তো এটা না, এটা আমরা হুম। ইকুয়েশন ওয়ানে বসাই দিচ্ছি। হ্যাঁ, ঠিক তো আছে? তাহলে যদি বসাই দিই তাহলে আবার কেন করতে হবে? বসাই দিলে ওমেগার একটা ভ্যালু পাচ্ছি। এখানে তো ওমেগা হুম। করার কোনো উপায় নেই। তাহলে ওমেগার ভ্যালুটা আমরা ইকুয়েশন ওয়ানে বসাই দিতেছি। মানে এখন তোমার ওমেগার ভ্যালু তো এটা হয়ে আসলো। এখন এই ওমেগা মানে আমরা ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার এর ভ্যালুটাই বসাচ্ছি বলতে পারো, তাই না? হুম। তুমি যদি ওমেগা ছাড়াও লিখতে চাও লিখতে পারো, যে আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার কি আসলে ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার এক্স না? তাহলে মাইনাস হুম। কে বাই এম এক্স প্লাস কে বাই এম এক্স থেকে আলটিমেটলি জিরো হচ্ছে। ওমেগা দিয়ে লেখো আর কে দিয়ে লেখো। আমরা ইকুয়েশন ওয়ানে বসাই দিচ্ছি এটা। তাহলে আলটিমেটলি এটা তো এটা হয়ে যাচ্ছে না, মানে ভ্যালিড হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখো যেটা অ্যাজিউম করে নিয়েছিলাম এক্স থেকে, ওটা আর এটাই একমাত্র অ্যাজিউম। এরপরে কি আর কোনো অ্যাজিউম করা আছে? এরপরে কিন্তু আর কোনো অ্যাজিউম করার জায়গা নেই। অ্যাজিউম কোথাও করিনি, তাহলে আমরা বলতে পারি যে এটা ভ্যালিড। তুমি যেটা বলতেছ না যে আমরা যদি দুইবার অ্যাজিউম করে নিতাম তখন একটা কন্ট্রাডিক্টরি আসতো। তো এখানে জাস্ট ওমেগার ভ্যালু বের করে বসাই দিতেছি, কারণ আমাদের ওমেগা জানা নেই। আমরা জাস্ট ইকুয়েশন ওয়ানে বসাই দিচ্ছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, তোমার এই প্রুফটা কিন্তু, আচ্ছা এই প্রুফটাও নর্মালি অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট।
তবে তোমাকে আমি পিডিএফটা পাঠিয়ে দিব, তুমি খাতায় তুলে দাও। আমরা তো এটা জানি। তাহলে কি এর ডাইমেনশন কি হবে বলো দেখি, বের করে বলো। ডাইমেনশন পাচ্ছ? হ্যাঁ, ডাইমেনশন হচ্ছে এম টি ইনভার্স টু। হুম, তাহলে ওমেগা বা কে বাই এন, ওমেগা স্কোয়ার হচ্ছে কে বাই এন, টি স্কোয়ার কে ইনভার্স টু বাই এন, কে ইনভার্স টু আসে। ওমেগা হচ্ছে ইনভার্স ওয়ান। আর আমরা থার্ড চ্যাপ্টারও দেখছিলাম যে ওমেগা হচ্ছে রোটেশনাল অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড ছিল, যেটা ডাইমেনশন ছিল 3 1। এখানে এটা হচ্ছে আহ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি থেকে বলে। আর এটা হচ্ছে এটা এটা এই যেগুলো বক্স করে দেখেছি সেগুলো তোমার লাগবে। এক্স আমরা আগে দেখলাম, এটা। এখন এক্স এর যদি আমরা ভেলোসিটি বের করি, তাহলে ভেলোসিটি হচ্ছে, আচ্ছা এখানে একটু বলে রাখি, এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম যেটা রেঞ্জ, বুঝতে পারছো? মানে ম্যাক্সিমাম হুম। ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট যেটা তৈরি করে সেটা হচ্ছে এ। এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হচ্ছে, cos omega t plus। এখন এটাও কাজে লাগতে পারে, এর সাথে আবার এটাকে আরেক ভাবে লিখতে পারি আমরা, cos কে কি লিখতে পারি, 1 - sin স্কোয়ার, তাই না? হুম। আর সাইন ওমেগা টি প্লাস এটাকে আমরা একবারে ভিতরে, এর ভিতরে না দিয়ে স্কোয়ার বাই এ স্কোয়ার লিখতে পারি। সাইন ওমেগা টি বাই ডেল্টা হচ্ছে এক্স বাই এ, এলসিএম করে বাইরে নিয়ে আসলে এটা অটোমেটিক হয়ে যাবে। এটা বুঝতে পারছো? বুঝতে পারছো কি? হুম, বুঝলাম। হুম। তাহলে ডিস্টেন্স আমাদের ডিসপ্লেসমেন্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। এরপরে এখান থেকে আবার এক্সেলারেশন যদি আমি ডিভি বাই ডিটি, তাহলে আমার যেটা চলে আসতেছে এটা ওমেগা স্কয়ার মাইনাস, এটাও তো লাগবে। সাথে আমরা এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টাকে এক্স ও লিখতে পারি। তাহলে এই ফর্মুলা গুলো আমরা নেক্সট ইউজ করবো, যেহেতু এই ফর্মুলা গুলো ডেরিভেশন গুলো দেখা যায়। এগুলো তোলা শেষ? 1 মিনিট। যেখানে এ হচ্ছে, ওমেগা কে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি লিখলাম, এ হচ্ছে অ্যামপ্লিটিউড, এক্স কি ডিসপ্লেসমেন্ট,
ভি হচ্ছে ভেলোসিটি, এ হচ্ছে এক্সেলারেশন। বলছে ডেল্টা কি? ও আচ্ছা, ডেল্টা হচ্ছে ফেজ ডিফারেন্স। এটা তোমাকে আবার জয়েন হতে হবে, এটা আমি জয়েন পরে বুঝতে পারছি। আমি তোমাকে 5 মিনিট পরের লিঙ্ক